নেটওয়ার্ক কি ক্লিয়ার দেখাচ্ছে? সাউন্ড? জি স্যার, ক্লিয়ার। স্যার জি স্যার, और एवरीथिंग ओके। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমারও গতকালকে ডিউ একটা ডেট ছিল, রেগুলার চেক আপের করে আসলাম। ইনশাল্লাহ আছি ভালো, হয়তো আবার যাবো নেক্সট আফটার 30 ডেজ। দোয়া রাখবেন সব কিছু। যা হোক, এই ইনশাআল্লাহ স্যার। ধন্যবাদ, দোয়া রাখবেন সবাই। আর ক্লাস আওয়ার একটু কোঅপারেট করবেন, বুঝছেন? আমাকে ডাক্তার স্ট্রেস নিতে মানা করেছে, একটু একটু মনে রাখবেন। জি স্যার, যা অবশ্যই। হোক, আজকের ক্লাসটা হচ্ছে ঋণ দেনা। হ্যাঁ, আমি ফর্মালি ক্লাস শুরু হওয়ার আগে এই বিষয়ে একটু সামারি আলোচনা করব, তারপরে এজ ইউজুয়াল যে বলে একটু রেগুলার ক্লাসে যাই ওরকম। একটা জিনিস দেখবেন, আপনাদের যদি প্রশ্ন সংগ্রহ থাকে প্রিভিয়াস ইয়ারে, আমি কিন্তু খুঁজে পাইনি কোনো কোশ্চেন ঋণ এবং ডেট নিয়ে। আপনারা যদি পেয়ে থাকেন বাই দিস টাইম আমাকে জানাবেন। এটা অবশ্য কারণ ঋণ কনসেপ্ট একটু বেশি নিতাক্ষরায়, সিস্টেমে একটু বেশি আসে। হ্যাঁ, মানে ঋণের পরিশোধের বিষয়টা, এখানে আমরা ঋণ করছি ওই জিনিসটা না, এখানে আমরা আসলে আলোচনা করব কে ঋণ করতে পারছে, কিসের জন্য ঋণ করতে পারছে, এবং যিনি ঋণ গ্রহীতা উনি যদি পরিশোধ করতে পারেন তো ভালো, আর যদি পরিশোধ করতে না পারলে কাদের উপর এসে দায়িত্বটা পড়ে। এটা দায়ভাগ বিষয়টা অনেকটা হচ্ছে কিরকম, দায়ভাগ বিষয়টা হচ্ছে অনেকটা আমাদের সামাজিক, এটা মুসলিম সোসাইটি বলেন, যে কোনো কালচারে বলেন, আমাদের বাংলাদেশে পিতা পরিশোধ না করলে তার সন্তানদের উপরে এটা এসে বর্তায়। হ্যাঁ, বাট মিতাক্ষরাটা ওরকম না। মিতাক্ষরা সিস্টেমটা তো বলেছি, দ্য মেইন কনসেপ্ট হচ্ছে ওখানে জয়েন্ট ফ্যামিলি। আস্তে আস্তে আমরা হয়তো নেক্সট চ্যাপ্টারের দিকে যাব, ওগুলো ধীরে ধীরে। আজকের পর থেকে আমরা মূলত সাবজেক্টে গভীরে প্রবেশ করব এখানের মধ্যে, এই পরবর্তী ক্লাসগুলোতে। তো এই কারণে ঋণ বিষয়টা এখানের মধ্যে আসে। আর প্রশ্ন আসুক অথবা না আসুক, আমি চাইলে এটা অ্যাভয়েড করতে পারতাম। আমার কিছু বিটার এক্সপেরিয়েন্সেস আছে, আপনাদের বলেছি না, এই আমার প্রিভিয়াস ইয়াতে যেমন অনেকে তো আছে ক্লাসের মধ্যে খুব শার্পনেস, মানে রেগুলার স্টুডেন্টের মতো। মানে আমাকে ওই সময় এটা নলেজে দিয়েছিল, আমি জানতাম না এর আগে, মানে ঋণ এবং ডেট নিয়ে, ডেট বলে না ডিবিটি, হ্যাঁ স্পেলিংটা তো ওরকম, মানে আসে নাই ওটা কি এত ইম্পর্টেন্ট কিনা। এখন তো আপনাদের অনলাইনে ক্লাস চলছে। আচ্ছা, এই ফার্স্ট ইয়ার না, কোনো পরীক্ষার কি 2019 মনে হয় ওই ব্যাচের পরীক্ষা হয় না? ওদের কি কোনো অফিসিয়ালি নোটিশ দিয়েছে পরীক্ষার কোনো? জি না স্যার। আচ্ছা না আচ্ছা, স্যার, নোটিশ দেয় নাই। তবে দিলে মনে রাখবেন আমার যদ্দূর। স্যার মনে হয় বলছিল যে মানে এগুলো নিয়ে কথাবার্তা চলতে, পরীক্ষা নিয়ে কখন হবে না হবে এটা নিয়ে উনি ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওদের সাথে কনসাল্ট করবেন, এই টাইপের একটা কথা বলছিল। না, আমি যতটুকু জানি, আপনাদের তো মনে আছে কিনা জানি না, আমি 16 তারিখ জুনের যে সময় প্রথম ক্লাস হয়েছিল, নিজে বলছিলাম সার্বিক একটা প্রস্তুতি রাখার জন্য। আর কিছু বলেছিলেন? আর কি বিশ্বাস কাইন্ডলি একটু মিউট করবেন স্যার কথা। আচ্ছা, ওয়েল, আমরা ফর্মালি ক্লাসে শুরু করি। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, আর ফার্স্ট ইয়ার হলে বলে দিবেন, কারণ এর পরে আমার জানা মতো যতটুকু আমি জানি, আমরা একদিন স্যারের সঙ্গে মিটিং করেছিলাম, এই যদি কোনো কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ না হয়, হয়তো এর পরেই যতদিন হোক, মানে কুইকলি আপনাদেরটাই পরীক্ষা মনে হবে। কুইকলি বলতে আসলে কত কুইকলি বাংলাদেশে এটা বোঝা যায় না, বাংলাদেশে যেরকম তদন্ত রিপোর্ট কোন সময় প্রকাশ হয় এটা বোঝা যায় না, ঠিক কোন পরীক্ষা কিরকম হবে সেটাও ইয়া হওয়া যায় না। তো ইয়োর বিজনেস, ইট ইজ আপনার দায়িত্ব, আপনি কি করবেন না করবেন। আমাকে একটা প্রথম প্রশ্ন বলেন, আমি একটা প্রশ্ন করব, যদি উত্তর দেন ভালো, এরপর আমি অফিসিয়ালি ক্লাস শুরু করছি। পিতা যদি কোনো ক্রিমিনাল অফেন্স করে, ধরেন চুরি ডাকাতি এগুলি যদি করে, ওর বিরুদ্ধে যদি সাজা হয়, সাজাটা কি ওর পুত্রের উপর এসে পড়বে অথবা ওর উত্তরাধিকার এসে পড়বে? ক্রিমিনাল অফেন্স না স্যার। যদি পড়ে না স্যার, কিন্তু স্যার আমাদের দেশীয় প্রেক্ষাপটে তো বাবাকে না পেলে ছেলেকে বা বাবার ভাইকে ধরে নিয়ে চলবে।
আমি ওটা বলছি না, আমি বললাম যে একটা সাজার ব্যাপারে। আচ্ছা সংক্ষেপে আমি পানিশমেন্টের কথা বলেছি, সাজার কথা বলেছি, গ্রেপ্তারের কথা। এটা বুঝেন তাহলে আজকে ক্লাসের 80% কনসেপ্টটা বুঝবেন। হ্যাঁ, আর আগে এই জিনিসটা আসলে আপনাদের কিছু শর্ট নোটস করে কিছু জিনিসটা শেয়ার করব। আই হোপ যদি বুঝতে পারেন তো হয়তো এই ফার্দার আমার বিশ্বাস আপনাদের আর কোনো কষ্ট হবে না। বাংলাদেশ এই সাবকন্টিনেন্ট উপমহাদেশে এই যারা এই দেশে আইন নিয়ে গবেষণা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন হেনরি মেইন, টমাস কলব্রুক, ওদেরকে স্যার বলে, আর একজন হচ্ছে লর্ড ম্যাকলে। ম্যাকলেটা তো আপনারা পাবেনই প্যানাল কোর্ট করার সময়। এরকম এই হিন্দু আইনের বিষয়ে এই উইল, এই যে ওয়েস্টার্ন মানে আপনারা তো যখন সংবিধান পড়ছেন তখন আপনারা কিভাবে পড়ছেন ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট, হ্যাঁ, পার্লামেন্টারি সিস্টেমটা, কনস্টিটিউশন ল পড়ছেন। ঠিক ওটা কারণটা কি আমরা ইনহেরিটেড করেছি ওদের মাধ্যমে। সেম আমাদের হিন্দু আইনটা যখন আস্তে আস্তে এস্টাবলিশড হচ্ছে তারাও চেষ্টা করেছে তাদের কিছু জিনিস বিদেশি আইনটা এখানের মধ্যে, এটা অনুপ্রবেশ, অনেকে বলে এটা অনুপ্রবেশ আর প্রবেশক জিনিসটা আমরা তখন ওভাবেই পেয়ে যাচ্ছি। সো কেউ টাকা ধার করলে, ঋণ করলে এটা পরিশোধের ক্ষেত্রে বিদেশের আইনটাই বেশি আমরা এখানের মধ্যে দেখবো। শাস্ত্রটাকে ওখানের মধ্যে যতটা না আছে ততটা আমরা এখানে দেখবো। কিভাবে দেখবো এটা আমরা আলোচনার মধ্যে আসছি। প্রথম বললো যে মানে হিন্দু আইন অনুযায়ী কোনো করলে ঋণ পরিশোধের দায়িত্বটা কিভাবে উদ্ভব হচ্ছে, লায়াবিলিটিসটা কিভাবে উদ্ভব হচ্ছে। মিতাক্ষরায় আমরা যখন নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে পার্টিশন তারপরে জয়েন্ট প্রপার্টিতে পড়বো তখন আমরা দেখব যৌথ ফ্যামিলির মধ্যে যিনি প্রধান উনি হচ্ছেন কর্তা, ওনার নামটা হচ্ছে কর্তা। কর্তা উনি পিতাও হইতে পারেন, পিতা ও অপর পুত্র সহ। আবার কর্তা, বড় কর্তা উনি যদি কি বলেন যে এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অথবা অনেক জায়গায় ম্যানেজার থাকেন। কারণ হিন্দু আইনে জয়েন্ট প্রপার্টিটা যারা আছেন তারা ভালো বুঝবেন, ওখানে জয়েন্ট প্রপার্টি সিস্টেমটা খুব স্ট্রিক্টলি ভাবে অনুসরণ করা হয়। মুসলিম আইনে করা তেমনটা হয় না, এই কারণে যে এখানে তো বহু মানে একের অধিক বিবাহের একটা অপশনস ধর্মীয় ভাবে একটু রিল্যাক্সলি আছে। সো এখানের মধ্যে আলটিমেটলি কিন্তু একটু জয়েন্ট আর হয় চলে আসে এটার মধ্যে। কেন আছে এটা অনেক ব্যাখ্যা আছে, এটা এগুলো এখানে লাভ নেই। সো হেনরি মেইন, উনি হেনরিস অনেক বড় নাম, সংক্ষেপে হেনরি মেইন বলে, উনি বলল ঋণের পরিশোধের ঋণ কিভাবে হয়ে গেছে এটা আমাদের বিষয় না, আমরা দেখবো যে ঋণ পরিশোধের বিষয়টা। ঋণ কিভাবে নিল, কেন নিল, ওটা আমাদের এত মুখ্য না। এই চ্যাপ্টারের মধ্যে ঋণ পরিশোধের বিষয়টা দেখবো। বিইং এ লয়ার, আপনার কাছে তো ঋণ পাওয়ার জন্য কেউ আসবে না, যখন ঋণটা পরিশোধ হবে না ওটার প্রতিকারের জন্য আপনার কাছে আসবে। এখন বললো যে কি এটা তিনটা দায়িত্ব থেকে এটা আসছে, একটা ধর্মীয়, একটা নৈতিক, শেষমেশ ওদের পয়েন্ট ওরা ঢুকিয়ে দিলেন আইনগত। হ্যাঁ, আইনগত তো এই বিশ্বের সবচেয়ে প্রাচীন সনাতন ধর্ম হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম যেটাই ধর্মীয় ভাবে নির্দেশ দিয়েছেন সেটাই আমার জন্য আইন, যেটা ধর্মীয় ভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ বলেন, পজিটিভলি বলেন, নেগেটিভলি বলেন, সেটা আমাদের জন্যই আইন। আবার এক টাকার আবার আরেকটা আইন চলে আসলো, এই আইনটা আসলে কারা করলো, এই দেশে যারা শাসক বিন্দু ছিল এটা। আচ্ছা, প্রথম ধর্মীয় বিষয়টা এখানে কি বললো, আপনারা যদি দত্তক পড়েন, দত্তকের মধ্যে কিন্তু আমি বলেছিলাম দত্তকের মেইন কনসেপ্টটা কেন, পিতার সকল আধ্যাত্মিক মুক্তি সাধনার জন্য পুত্রকে সকল কাজ করতে হয়, পুরুষদের জন্য। সো এখানের মধ্যে পিতা বলতেছে হিন্দু আইনে ঋণ করাটা একটা মহাপাপ, এমন পাপ, এটা দেখবেন সব বইতে আছে, স্যারের বইতে আর একটু স্পেসিফিকলি আছে। আর আমি তো বারবার আমার পড়া যদি কোনো সমস্যা হয় এদিক ওদিক এত বই দেখার দরকার নাই, একটু গোত্র করবেন পেয়ে যাবেন। ওখানে বলেছে কি হিন্দু আইনের রিবার্থ, পুনর্জন্ম তো বিশ্বাস করে, ভালো কর্ম করে মৃত্যু বরণ করলে তার পুনর্জন্মটা যেভাবে হবে নিশ্চয়ই কোনো দায় রেখে, অসৎ বলবো না, একটা কোনো নেগেটিভ অ্যাক্টিভিটিস রেখে যদি মৃত্যু বরণ করে তার রিবার্থটা হবে বড় করুন। হ্যাঁ, সে এখানের মধ্যে স্ত্রী ভাষ্যকার ওনার মতে সে হয়তো চতুষ্পদ প্রাণী হয়ে জন্মগ্রহণ করতে পারে পুনর্জন্মে, রিবার্থে, মৃত্যুর পরবর্তীতে, কিংবা সে যে পাওনাদার পাবে তার ঘরে ভৃত্য হিসেবে জন্মগ্রহণ করতে পারে, অথবা সে যদি দুনিয়া এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডে যদি কোনো রকমের ভালো কর্মকাণ্ড করে থাকে তাহলে তার পুণ্যটা
যার থেকে টাকা নিয়ে সে পরিশোধ করে নাই তার জন্য পাবে। এই যে এতগুলোই তার একটা ধর্মীয় ভাবে সে যে একটা কষ্ট পেতে পারে, এই পাপটা মুক্ত করার জন্য প্রথম পুত্র পরিশে দায়িত্বটা আসে। এটা হচ্ছে ধর্মীয় একটা দায়িত্ব ঋণ পরিশোধের ক্ষেত্রে। এরপরে আরেকটা বলছে নৈতিকতা। নৈতিকতা শব্দটা কেন এখানে ইনপুট করলো? নৈতিকতা মানে মৃত ব্যক্তির সম্পত্তিটা বন্টন হচ্ছে উত্তরাধিকারী হিসেবে পুত্রদের এবং পুত্রদের, কন্যাদের এখানে আমাদের বিষয় না, এখানে পুত্রদের। যেহেতু একজনের সম্পত্তি আমি পাচ্ছি, ধরেন আমার কেউ একজন যদি থাকেন ওনার সম্পত্তি আমি পাচ্ছি, স্বাভাবিক উনি হয়তো পরিশোধ করে যেতে পারতেন, আমি অ্যাজাম্পশন করি উনি পরিশোধ করে যেতে পারতেন, আমি ধারণা করি উনি পরিশোধ করে যেতে পারতেন, হয়তো দীর্ঘায়ু না হওয়াতে উনি পরিশোধ করতে পারেননি। তাহলে তখন পুত্ররা একটা নৈতিকতার দিক দিয়ে, সম্পর্কের দিক দিয়ে চিন্তা করেন যে মানে এটা পরিশোধ করার দায়িত্ব। তাহলে ঋণ করলো, ঋণ যদি পরিশোধ করে না মারা যায় তাহলে কি হচ্ছে? একটা পাপ হচ্ছে। আর পাপটা যদি মোচন করতে হয় পুত্র করতে হবে। কারণটা কি? এই পাপটা যদি মোচন করা না হয় তাহলে পুনর্জন্মে তার জন্মটা হয়তো মানুষ্যরূপী হবে না, নট অ্যাজ এ হিউম্যান বিইং। আচ্ছা, আমি দুইটা সোর্সের কথা বললাম, একটা ধর্মীয়, একটা নৈতিকতা, লাস্ট হচ্ছে আইনত। আইনত এটা তো আপনারা সবাই বুঝেন, ইউ আর অল মোরাললেস বিজনেসম্যান। অনেকে বিজনেস আছে, একজন ব্যাংকে আছে বললেন, উনি তারও ভালো বুঝবেন। ব্যাংকে ওই যে আমরা জমা দেয়, খাতক জমা দেয়, তখন কি হয়? কিংবা মানি মামলা, অর্থের আদালত আসার আগে আমরা কি দেওয়ানি কার্যবিধিতে আমরা অর্থের মামলা করতাম, মানি মামলা করতাম। তো যখন রেগুলার সুট চলে, আপনার যখন সিপিসি পড়বেন আগামী বছরের জন্য একটা ডিটেলস বলার দরকার নাই, যখন কোনো ব্যক্তি মারা যান তখন ওনার উত্তরাধিকার, ওনার ওয়ারিসদের ওখানে কায়মোকাম বলেন, স্থলাভিষিক্ত করেন, কিংবা পক্ষভুক্ত বলেন। যখন পক্ষভুক্ত হবে তখন তাদেরকে আইনগতভাবে মামলাটা করে মৃত ব্যক্তির যে পাওনা, সে পাওনাদার মামলা করে আদায় করবেন। তাহলে তিনটা আমরা সোর্স পাচ্ছি হিন্দু আইনে কেন ঋণ পরিশোধের বিষয়টা আসছে, হিন্দু ধর্মে কেন ঋণ পরিশোধের জিনিসটা উল্লেখ আছে, হিন্দু শাস্ত্র মতে কেন ঋণ বিষয়, ঋণ এবং ঋণ পরিশোধ এবং ঋণ পরিশোধের দায়িত্বটা কেন সৃষ্টি হলো, এই বিষয়টা আলোচনা আছে। আলোচনাটা কিভাবে করেছে? তিনটা উৎস থেকে। একটা হচ্ছে ধর্মীয়, এতক্ষণ আলোচনা করলাম, একটা হচ্ছে নৈতিকতা, আর একটা হচ্ছে আইনগত। এটা তারপরে হিন্দু আইন মতে ঋণ পরিশোধ না করাটা কিরকম অপরাধ? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ। হ্যাঁ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা একটা মারাত্মক অপরাধ। এটা সকল ধর্মে যেরকম আছে, হিন্দু ধর্মে আছে। একজন থেকে আপনার বিপদে আপনাকে সহযোগিতা করলো, আপনি এটা পরিশোধ করলেন না, স্বাভাবিক এটা আপনি অন্যায় করে দিলেন, ওর একটা দায় আপনার উপর এটা পড়ে গেল। আর এই ঋণ পরিশোধ না করলে কি হচ্ছে, একটু আগে আলোচনা করেছি যে তার রিবার, পুনর্জন্ম, এমন আত্মার মুক্তি লাভ তো হওয়ার সম্ভাবনা, এটা যদি ওনার প্রতি বড় রকম ব্লেসিংস না থাকে তাহলে এই ইহ জগতের একটা দায়ের জন্য পরবর্তী জগতে আত্মার সদ্গতি নাও হতে পারে। এবং আবার যখন তার রিবার্থ হবে, সে হয়তো পৃথিবীতে মনুষ্য রূপে জন্ম নাও হতে পারে। সো আমি প্রথম তিনটা জিনিস আলোচনা করলাম। একটা হচ্ছে হিন্দু আইনের ঋণটা পরিশোধ করার দায়িত্বটা সৃষ্টি হচ্ছে কি কি কারণে, হিন্দু আইনের ঋণ পরিশোধ না করাটা কি রকম অপরাধ, এবং পরিশোধ না করলে শাস্ত্র মতে কি ফলাফল হতে পারে। এই তিনটা জিনিস বুঝেছেন? বুঝলে আমি অবশ্যই স্যার বুঝতে পারিনি, ঋণ পরিশোধ না করলে কি বলছেন স্যার? এই ও তো এখানে জন্মে থেকে ঋণটা করে গেল, তাহলে একজন অধিকার পাওনাদার একটা অধিকার রয়ে গেল না, ওটাও টাকা প্রাপ্তির। এখন প্রাপ্তিটা না হলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছে পুনর্জন্মে তার পুরুষ হিসেবে জন্মগ্রহণ করা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে সম্ভব হয়ে ওঠে না। তার শাস্তি স্বরূপ সে হয়তো ওই পরিবারে, পাওনাদার পরিবারে ভিত্ত হতে পারে, সার্ভেন্ট হতে পারে, চতুষ্পদী প্রাণী হতে পারে, মানুষ হবার সম্ভাবনা কম। একটা ভীতি, একটা এগুলো ধর্মীয়ভাবে একটা ভীতি সৃষ্টি করা, এবং এর জন্যই তার ঋণটা পরিশোধ করে দেওয়াটা পুত্রের উপরে দায়িত্বটা পড়ে। এটা বুঝছেন?
জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে কাদের উপরে ঋণ পরিশোধের বিষয়টা আরোপিত হয়, কাদের উপরে হয়? প্রথমত অবশ্যই নিজের পুত্রের উপর, পুত্র না হলে তার পৌত্র, পৌত্র না হলে তার প্রপৌত্র। ঠিক উত্তরাধিকার আমি বারবার বললাম উত্তরাধিকার জিনিসটা এটা কনসেপচুয়ালি পড়বেন, আমরা পরবর্তীতে যেটা পড়ব পার্টিশন বিভাজন, এখানের মধ্যে আসবে কার পরে কে সম্পত্তি পাচ্ছে, কার পরে কে পাচ্ছে। ঠিক প্রথমত পুত্র দায়িত্ব তার পিতার ঋণটা পরিশোধ করা, তারপর পৌত্র, তারপর হচ্ছে প্রপৌত্র। এখানের মধ্যে একটা হিন্দু শাস্ত্রবিদরা একটা ভাগ করে দিয়েছেন, পুত্র দায়িত্ব হচ্ছে পিতা যে ঋণটা করে যাবেন সেখানে তার প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে, প্রিন্সিপাল হচ্ছে আসলের সাথে সুদ সহ টাকাটা পরিশোধ করবেন। তারপরে পৌত্র তার দাদার পিতামহর টাকা পরিশোধ করবেন অনলি আসল। তারপরে প্রপৌত্র মানে থার্ড জেনারেশন যিনি আসতেছেন, সন্তান সন্তান সন্তান, সান 1 সান 2 সান 3, আমরা মানে মুসলিম আইনে ওভাবে মনে করছেন, এরকম করে ফরেস্টটা দেখবেন হাউ লো সোয়েভার, যত নিচের দিকে যাচ্ছে প্রপৌত্র পর্যন্ত আসলে ওই জায়গায় কি পরিশোধ করবে এটা কিন্তু বলে দেওয়া হয় নাই, কিন্তু বলেছে যদি সম্পত্তি অর্জন করে তাহলে তখন ওর কি পরিশোধ করবে সেই প্রশ্নটা আসছে। তাহলে আপনি দেখুন, আপনারা দেখবেন প্রথম যে নৈতিকতা বিষয়টা আলোচনা করেছি, ধর্মীয় থেকে নৈতিকতা বিষয়টা আমি কি বলেছিলাম, যখন মৃত ব্যক্তি তৎক্ষণাৎ তার উপর একটা দায়িত্ব চলে আসছে, মৃত ব্যক্তি যদি কোনো ঋণ রেখে যায় সে সেটা যখন মাধ্যম ছাড়া ব্যতিক্রম করলে প্রশ্ন অনেক রকম আসবে, আমরা ওদিকে জটিলতা না যাই। সাধারণভাবে ধরে সন্তান থাকলে স্বাভাবিক হোক কিংবা দত্তকই হোক, প্রথম সে সম্পত্তি প্রাপ্ত হলে ওই সম্পত্তির অর্জন থেকে যে টাকা ধরেন 1 লক্ষ টাকা ঋণ করে মারা গেলেন, ওটার সুদ সহ আসলে 1,30,000 টাকা ওটা উনি দিবেন। যদি নাতি থাকে পৌত্র থাকে তাহলে অনলি প্রিন্সিপাল আসলে অ্যামাউন্টটা দিবেন। আর প্রপৌত্র থাকলে যদি সে সম্পত্তিটা আসে, যদি সম্পত্তিটা ওই পর্যন্ত থেকে যায়, হ্যাঁ, যেমন এটা কি নন একাডেমিক ডিসকাশন বলবো কিনা যেন আইব বাচ্চুর একটা গান আছে না, মানে কি একজন সম্পত্তি পাচ্ছে, এক পুরুষের সম্পত্তি পাচ্ছে, আরেক পুরুষের কাছে আরেক পুরুষের মানে কি উনি কিছু পাচ্ছেন না। সো প্রপৌত্র যুগ পর্যন্ত যদি কোনো সম্পত্তি না থাকে তাহলে ওর লাইবিলিটিসটা পরিশোধ করার দায়িত্বটা ক্রিয়েট হচ্ছে না। আর যদি সম্পদ থাকে কতটুকু পর্যন্ত থাকতেছে, আসলটা দিতে পারতেছে নাকি ইন্টারেস্ট দিতে পারতেছে, ওটা দেখে সে বিবেচনা করে পরিশোধ করবে। সাধারণত এত দীর্ঘমেয়াদী কোনো ঋণ তাদের পরিশোধ করার ইচ্ছা থাকে, এত দীর্ঘমেয়াদী এটা থাকে না। এরকম আমরা মূল বিষয় যাই, ঋণটা কয় প্রকার। ঋণটা এই বুঝছেন, পরিশোধ দায়িত্ব 3 জনের উপরে, তিনটা জেনারেশন উপরে। হচ্ছে শুধু মূল অংশটা, আর প্রপৌত্রের ক্ষেত্রে হচ্ছে যদি সম্পদ থাকে তাহলে উনি লভ্যাংশ দেবেন এবং মূল অ্যামাউন্টটাও আলোচনা করে দেবেন সম্পত্তি যত অর্জন করতেছেন। এরকম অনেক কেস এই জানেন, এই ঋণের বিষয়ে একটা কথা মনে রাখবেন, ঋণের বিষয়ে মানে আমার একটা খাতা অনেকদিন আমাদের পড়ার সময় আমি নিজের ছাত্র হয়ে যাই, নিজে হয়ে যায়, দেখলাম যে আমাদেরকে পড়ার সময় ম্যাক্সিমাম কেস ডিসিশন পড়িয়েছে, হাইলি কেস ডিসিশন পড়িয়েছে। মানে পর আমি যা বুঝলাম ঋণের কনসেপ্টটা দেখা, ওখানে একটা কেস ডিসিশন আমি পেয়েছি, এটা কিন্তু এখানে কোনো বইতে নেই। মানে পুত্র যদি কোনো সম্পদ না থাকে, মানে কোনো সম্পদ নাই, হ্যাঁ, তাহলে তখন পরিশোধ করতেছে কিভাবে, এটা মৃতাক্ষর আইনে বলতেছে অন্যান্য উত্তরাধিকারের কাছে চলে যাচ্ছে। আর দায়ভাগের মধ্যে বলে যাচ্ছে তখন এটা পাওনাদারের উপরে, এটা মানে ও চাইলে ক্ষমা করতে পারে। এটা একটা কেস একটা পড়েছিলাম, একটা রেফারেন্স আমাদেরকে ছোট্ট একটা নোট এখানের মধ্যে 2006 সালের একটা সো এখানের মধ্যে কেস সিদ্ধান্তটা বেশি আসছে। এই জন্য বলছে অনেক সময় পুত্র যদি সম্পদ না পায়, অনেক সময় পুত্র দেউলিয়া, পাওনাদার অনেক সময় দেউলিয়া ঘোষণা করে তার যত মুভেবল প্রপার্টিজ আছে, ফ্রিজ, টেলিভিশন, যত মুভেবল, লাইট, ফ্যান, এগুলি বিক্রি করে চেষ্টা করে সর্বোচ্চ ক্যাশ করে টাকাটা আদায় করার জন্য। ওয়েল নাও এখন আমরা আলোচনা করি ঋণটা এখানে কয়ভাবে ব্যাখ্যা করা হয়েছে হিন্দু ধর্মের মধ্যে।
একটা বলেছে পূর্ব ঋণ, এটা আমি পরে আলোচনা করব। আর একটা বলছে অব্যবহারিক ঋণ। হ্যাঁ, আমরা অব্যবহারিক ঋণটা আলোচনা করব। অব্যবহারিক বাদ দিয়ে আর যতগুলো ঋণ আছে সেগুলো হচ্ছে মানে কি, পিতা যদি লোন করে যায়, দাদা যদি লোন ধার করে যায়, তার বড় দাদা যদি লোন করে যায়, সেগুলি দিতে বাধ্য। সো কোনগুলি দিতে বাধ্য না, এগুলি আমি মূলত আলোচনা করব এখানে। আর সেই আলোচনা উত্তরটা প্রথম আপনারাই দিয়ে দিয়েছেন। আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে মানে কোন ক্রিমিনাল অফেন্সে যদি পিতার সাজা হয়ে থাকে, এটা পুত্র কি দায়ভার বহন করবে কিনা। হ্যাঁ, আপনারা ক্রিমিনাল বিষয়ে যখন আইন পড়বেন, ক্রিমিনাল দায়িত্ব কিন্তু শিফটিং হয় না, একজনের পর একজন আসে। ক্রিমিনাল লাইবিলিটি কি একজনের পর একজন আসে না। হয়তো ওরকম হতে পারে প্যানাল কোর্টের 34 কমন ইন্টেনশন, ওদিকে কমন অবজেক্টের মতো, কিন্তু এমন না যে বাবা থেকে সম্পত্তি পুত্র পাচ্ছে, পুত্র থেকে তার পুত্র পাচ্ছে, ঠিক অফেন্স। অব্যবহারিক ঋণ, এবার আমরা আসি। ঋণ দুটা, পূর্ব ঋণটা সবার পরে পড়বো, আর প্রথম পড়ছে অব্যবহারিক ঋণ। কোলব্রুক, মিস্টার থমাস কোলব্রুক, উনি এটা এভাবে ব্যাখ্যা করেছেন, সৎ, নীতিহীন, বৈধভাবে ছাড়া কোন ঋণ যদি গ্রহণ করে পিতা, পরিবারের ম্যানেজার, হ্যাঁ, সেই ঋণকে বলছে অব্যবহারিক ঋণ। অব্যবহারিক বলতে এখানে কি বুঝাইছে, আমরা বাংলা ব্যবহার অব্যবহার ওভাবে আমরা জানি না। অব্যবহার মানে বোঝাচ্ছে কি, এটা ভালো পারপাসে ব্যবহার করার জন্য দাবিদার থাকে। আমি আবার বলছি, মিস্টার কোলব্রুক, স্যার থমাস কোলব্রুক, উনি এই বিষয়টা নিয়ে প্রথম ইনভেনশন করেছেন, হিন্দু আইনের বিষয়টা নিয়ে, শাস্ত্র নিয়ে। ঋণের মধ্যে ক্লাসটা ভাগ করলো, একটা অব্যবহারিক, কে ও ক ওকার ল বরস্যকার ক, কোলব্রুক। বুঝেছেন? জি স্যার। থ্যাংক ইউ। এর নামটা প্রয়োজন না, এটা আমি আপনাদের সাথে বলছি এটা। আর কেউ যদি এসকে রাউত এবং আগারওয়ালার ইংলিশে হিন্দু ল বই পড়েন, এসব বিষয়ে আরো অনেক গভীরে যাবে ওইখানের মধ্যে। এটা বাংলা বইতে আছে কিনা আমি বলতে আসলে আমার এখন বলতে পারছি না। এগুলো মুখস্থ হয়ে যাবে, যে যখন আইন বিষয়ে পড়বেন, কয়েকটা বিষয় পড়েছেন জুরিসপ্রুডেন্সে, পজিটিভ থিওরি কি পড়ছেন আপনারা, প্যারাডাইম অফ শিফট, এগুলি কিছু জিনিস আছে না মুখস্থ হয়ে যায়, এইটাও সামনে মুখস্থ হয়ে যেতে পারে। যাক, মূল বিষয় আসি, অব্যবহারিক ঋণ। অব্যবহারিক ঋণের মূল কনসেপ্টটা কি, যে ঋণটা করেছেন সেই ঋণটা কোনো সৎ উদ্দেশ্য করেনি, সৎ নীতি পরিপন্থী, অবৈধ যত নেগেটিভ পার্সপেক্টিভ আছে। হ্যাঁ, মিথ্যা কথা বলে অনেকে ঋণ নেয় না, মিথ্যা তো এই দুনিয়াতে আসলে সত্য কি, মানে টাকা হাওলাত নেওয়ার সময় মানে যদি মনে করে যে আমি ভালোভাবে নাও পেতে পারি, সে অনেক সময় মিথ্যার আশ্রয় নেই। যাক, সেখানে কিছু কেস ডিসিশনের মাধ্যমে অব্যবহারিক ঋণ কোন রকমের, এগুলি আলোচনা করেছেন এখানের মধ্যে। হ্যাঁ, এই জাতীয় ঋণগুলো হচ্ছে তার মারা গেলে ওই ব্যক্তি দেখ, ওইটা ওই ব্যক্তির বিষয় যিনি ঋণ করেছেন, ইলিগেলি মিথ্যা কথা বলে ইয়ে করে, কিন্তু উনি যদি মারা যান, তার সন্তানরা ওই ঋণ পরিশোধ করতে বাধ্য না। এখন কিভাবে বাধ্য না কিংবা কেমনে বাধ্য না, সেটা আমাদের বিবেচ্য বিষয় না, ওগুলো হচ্ছে মামলা মোকদ্দমা, আদালতের সাক্ষী জেরার বিষয়। হ্যাঁ, বাট কিছু ইনস্টেন্স উদাহরণ দিয়েছে। একটা হচ্ছে সোজা কথা, অপরাধ সংগঠনের মাধ্যমে যদি কোনো কিছু অর্জন করে, কিংবা উনি কোথাও ছিলেন ট্রাস্টি হিসাবে, ম্যানেজার হিসাবে, চাকরিরত কিংবা ইন ডিউটি অবস্থায়, ওই জায়গায় কোনো ফান্ড উনি আত্মসাৎ করেছেন। তারপর একটা ঐতিহাসিক কেস ডিসিশন আছে, তার নিজের পুত্রকে, বিধবাকে দত্তক নেওয়ার জন্য, মানে আমার পুত্র একটা বিধবা যাতে দত্তক নেই জন্য বিধবাকে আমি ঘুষ অফার করছি। হ্যাঁ, বিধবা ঘুষ অফার করছি, বিধবা টাকা নিয়েছেন, বিধবা টাকা ফেরত দিচ্ছে না, কিংবা বিধবার থেকে আমি টাকা নিয়েছি, যেভাবে হোক ওখানে একটা টাকা ইউজ হয়েছে, যেটা মিথ্যা প্রলুব্ধ করে এই জাতীয়। তারপরে টাকাটা আমি নিয়েছি সত্যি আমার পরিবারের জন্য, যেটা কমন ইনস্ট্যান্স সব জায়গায়, আমি নিয়েছি, ভালো মতো নিয়েছি, নিয়ে আমি আত্মসাৎ করলাম, হারিয়ে গেছে,
তারপরে ওদিন পেপারে পড়লাম কোন একটা প্রতিষ্ঠানের ম্যানেজার সে মিথ্যা কথা বললো যে মানে ওকে হাইজ্যাক করেছে, কাজীদের সামনে থেকে ধরলো, আহত টাহত হইলো, অনেক কিছু হলো, এই জাতীয় মানে রিসিভিং প্রসেস ছিল ভালো, কিন্তু উনি পরে হজম করে ফেলছেন, আত্মসাৎ করে ফেলছেন এরকম। তারপরে ঘরের জন্য কোনো প্রয়োজন নাই, ঘরের জন্য কোনো টাকারই প্রয়োজন নাই, তবু উনি নিলেন আননেসেসারি, ঘরকে একটা লাইবিলিটির মধ্যে ফেলাই দিলেন, কোনো প্রয়োজন নাই কোনো ক্ষেত্রে, সেলফ সাফিসিয়েন্ট পরিবার, উনি ঋণটা নিলেন। এসব ঋণের ক্ষেত্রে ওই ব্যক্তি মারা গেলে তার সন্তানরা পরিশোধ করতে বাধ্য। আর এর সাথে প্রাচীন ভারতের ইতিহাসের কিছু কমন, এগুলো কিন্তু আমি কিছু কেস ডিসিশন উদাহরণ দিয়ে বলেছি, এটার সাথে আরো কিছু আছে। একটা হচ্ছে জুয়া খেলার জন্য যদি ঋণ গ্রহণ করেন, কোন অশ্লীল গর্জিত কর্মকাণ্ড করার জন্য ক্যাশ টাকা নাই ঋণ করছেন, জুয়া খেলার জন্য, কিংবা ওনার উপর কোনো জরিমানা হয়েছে, দণ্ড হয়েছে যেটা বকেয়া রয়ে গেছে, এরকম দেখেন সব ইলিগাল, সব ফৌজদারি অফেন্সেস, নট সিভিল অফেন্সেস। সিভিল অফেন্সেস হলে তো একটা জিনিস কি, আদালতে আপনি মামলা মোকদ্দমা করে নিজেকে এস্টাবলিশ প্রুফ করতে পারবেন, ও সন্তানরা প্রুফ করতে পারবে ওটাকে আদৌ হয়েছে কি হয় না এরকম এরকম। কিন্তু এতগুলো যেসব উদাহরণ আছে সবগুলো দেখেন কি ক্রিমিনাল টাইপ অফ অফেন্স, যেগুলি কি পেশাদার যারা চর্য প্রবৃত্তি বলেন, কিংবা পেশাদার যারা মানুষের টাকা নিয়ে টাকা মিসইউজ করা এ জাতীয়, সে এই দায়িত্বটা আপনাদের যারা পরিবার, বনেদি পরিবার, তারাও তাদের পিতা মাতা অনেক সময় নেয় না, সন্তানও নেয় না। সো এই জাতীয় ঋণগুলি কে বলতেছে? অব্যবহারিক ঋণ, অব্যবহারিক ঋণ। আর এর বাইরে যতগুলি ঋণ আছে, মানে মোট কথা সৎ উদ্দেশ্য হলে সেটা পুত্র পরিশোধ করতে বাধ্য, পুত্র না হলে জয়েন্ট ফ্যামিলি অন্যান্য উত্তরজীবীরা পরিশোধ করতে বাধ্য, বৈধ প্রয়োজনে নিলে সেটা পরিশোধ করতে বাধ্য। তারপরে নীতি মানে প্রয়োজন আছে এভাবে যত রকমের প্রক্রিয়া, একদম টাউট ওরিয়েন্টেড প্রক্রিয়া যেগুলো আছে, হ্যাঁ, এই জাতীয় ঋণ নিলে তার পুত্ররা পরিশোধ করতে ধর্মীয় বলেন, নৈতিক বলেন, আইনগত বলেন বাধ্য না। এখন আপনি বলতে পারেন যে এটা কিভাবে প্রমাণ হবে? স্যার একটা ছিল এখানে বইতে একটা কামাবন্ধ জনিত ঋণ, এই জিনিসটা কি? ইলিসিট ইমোরাল রিলেশন আর কি, খারাপ, কিন্তু আমরা ম্যাচিউরড এনাফ সবকিছুকে বলতে হয়। এটা গুগলে দেখবেন অর্থটা কি। কারো প্রস্টিটিউশনের জন্য ধরেন ঋণ করছেন, এখানে কিছু জিনিস এখানের মধ্যে, হ্যাঁ এখানের মধ্যে মেয়ে স্টুডেন্ট আছে না, আছে নাকি নাই? আছে স্যার। হ্যাঁ, সো জেন্টলম্যান প্লিজ আপনি বুঝাই নেওয়া উচিত কিছু জিনিস আমি কেন অ্যাভয়েড করছি। আর আমার তো একটা ব্যাড লাগবে কি, আমি যে সময় বই বলি বলে যে বইয়ের নাম, এখন থেকে আপনাদের কাছে বই আছে, ওয়েল গুড, কি আমার রিপিট করতে হবে? না স্যার, বলুন, তাহলে আমি স্যার অব্যবহারিক ঋণের বাইরে বাকি সব যে ধরনের ঋণগুলো আছে ওগুলাকে আমরা কোন পর্যায়ে ঋণের মধ্যে ফেলবো? সাধারণ ঋণ পরিশোধ করবে, এটা বোঝার অসুবিধা হচ্ছে কেন? আমি তো এটা প্রথম টপিকস গুলো কি আমি আসলে দেখি প্রথমবার জেনারেল ডিসকাশন করা আমার জন্য দেখি মনে হয় এটা টাইম কিলিং এর মতো। আমি বললাম যে কি আমরা এখানে আলোচনা করছি ঋণ আর পরিশোধ না করলে কিভাবে এটা বিষয়টা আসতেছে। এখানে এই ঋণগুলো হচ্ছে যেগুলো পরিশোধ করতে ওই ব্যক্তি যদি জীবদ্দশায় পরিশোধ করে না যায়, তাহলে তার সন্তান এগুলি পরিশোধ করতে বাধ্য না। তাহলে অন্য ঋণগুলি কি ছেলেরা পরিশোধ করতে বাধ্য হবে? বুঝছেন? স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার ওগুলা কোন প্রকারের ঋণের মধ্যে ফেললে কি আসে বাকি ঋণগুলাকে? অব্যবহার যদি বাদ দিই আমরা স্যার এখানে একটা পর্যায়ে পেলাম না, একটা হচ্ছে অথবা সাধারণ ঋণ অথবা সিম্পল ঋণ। স্যার একান্ত বৈধ ঋণ হতে পারে। আচ্ছা যাক, আমি কি প্রসিড হইতে পারবো? শিওর আচ্ছা এখানে এবার
আমরা তো বারবার ওই ব্যক্তির কথা মানে মারা, ওই ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে তার পৃথক সম্পত্তি হোক কিংবা যে সম্পত্তি হোক পাওনা তো তার বিরুদ্ধে মামলা করে আদায় করতে পারতেছে। হ্যাঁ, একবার মামলায় যখন এন্ট্যাঙ্গেল হয়ে যাবে বিষয়, এর পরবর্তী ওর ওয়ারিশার যে উদাহরণ দিয়ে যে মানে এই জাতীয় ঋণ শাস্ত্র মতে আমার এগুলি অব্যবহারিক পর্যায়ে পড়ে গেছে কি, এগুলি সাধারণ ঋণ না, এটা যে ঋণ না, হাওলাত না, সো তখন হয়তো এটা ব্যবহার হতে পারে। এখন আমরা পড়বো যে মানে পুত্র দায়টা কি, কর্তব্য কি ঋণ নিতে। মতে কোন ঋণ নেওয়ার পর যদি ওই ঋণটা তার পরিবারের মধ্যে কোনো রেজাল্ট আসে, কোনো উপকারে আসে, কোন রকমের যদি হয় কি বলে যে কি এই ফলাফল আসে, তাহলে বোঝাচ্ছে এটা কি একটা বেনিফিশিয়ারি, একটা বেনিফিটেড ঋণ। হ্যাঁ, মানে কি এটা একটা ফল, একটা লাভ ভোগ করছে, একটা মানে কি তার চরম বিপদে টাকাটা তার কাজে আসছে, তাহলে ওই সময় ন্যাচারালি এটা যে কেউ বুঝবে যে তার ঋণটা পরিশোধের জন্য পুত্ররা দায়ী। পুত্ররা কিরকম দায়ী, এটা পিতা জীবিত থাকতে দায়ী হইতে পারে, পিতা মারা গেলেও দায়ী হইতে পারে। আপনারা যদি প্রশ্ন করেন পিতা জীবিত থাকতে কিভাবে দায়ী হচ্ছে, এটা পিতা বয়স্ক হয়ে গেল গিয়া, তখন নৈতিকতা সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক, নৈতিকতা সম্পর্ক হচ্ছে একটা ধর্মীয় সম্পর্ক একটা বেশি। পিতা যখন বয়স্ক হয়ে যায় তখন, কিংবা পিতা অসুস্থ হয়ে গেল তখন পিতার জীবদ্দশা দিতে পারছে, পিতা পঙ্গু হয়ে গেল তখন পিতার জীবদ্দশায় পরিশোধ করতে পারছে। আর পিতা যখন মারা যাচ্ছে তখন যদি দেখা যায় যে কি যে ঋণটা করা হলো সেই ঋণটা পরিবারের সফলভোগী হয়েছে, সীমানার দেওয়াল ধরেন, কারো বিয়ের ধরেন, এটা দেখা যায় কি ওই সময় প্রাচীন ভারতে বিশেষ করে বিবাহের জন্য কিংবা কোনো যজ্ঞ অনুষ্ঠান যে কোনো রকমের পালন করার জন্য ম্যাক্সিমাম টাইমে, কিংবা সম্পত্তি উদ্ধার করার জন্য, আর সর্বশেষ হচ্ছে কোনো মামলা করা হয়েছে, যে কোনো মামলা হোক, পরিবার পক্ষে মামলাটা ফেস করার জন্য তখন মহাজনের নিকট কিংবা এই যে যারা টাকা ঋণ দেয় শেঠ যারা ছিল, হ্যাঁ, অর্থটা নিত, এইসব ক্ষেত্রে প্রাচীন ভারতে দেখা গিয়েছে কি ঋণটা, এই জাতীয় ঋণের ক্ষেত্রে যদি পিতা বেঁচে থাকে তাহলে পুত্র সেটা পরিশোধ করতে পারে। আর পুত্র মারা গেলে তো স্বাভাবিকই, তখন যেহেতু এটা অব্যবহারিক না, এটা নৈতিকতা বিরোধী ঋণ না, তখন পুত্রের এটা ধর্মের সাথে নৈতিকতা একটা দায়িত্ব কানেক্টেড চলে আসে। এটা রেগুলার ঋণ। আমি এখন ঋণ করলাম, আমার পিতা বেঁচে আছে কিন্তু পিতা দিতে পারছে না, তখন আমার দায় আছে পুত্ররা কতটুকু দিবে যার যার লাইবিলিটি অনুযায়ী, যেহেতু এটা বৈধ উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে। আর পিতা যদি মারা যান তাহলে ঠিকই আছে, ঋণটা তো আমার এমনি পরিশোধ করতে হইতো। এখানের মধ্যে পরিশোধ কে করবে না করবে, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সম্পদ আছে ততটুকু পর্যন্ত পরিশোধ করবে। আর বাই দিস টাইম যদি মামলা হয়ে যায়, সিভিলিটি আমাদের হিসাবে মামলা হয়ে গেলে তখন মামলায় পাওনাদার ঋণ গ্রহণকারী জীবদ্দশায় মামলা করেছে, মামলা হবে, তখন যতটুকু কানেক্টেড করে যতটুকু সম্পত্তি আর ততটুকু সম্পত্তির উপরে টাকাটা দিতে হবে। আর ওই সম্পত্তি যে বা যারা পাচ্ছে, হ্যাঁ, ধরেন আমার পিতা ঋণ করে গেল, পিতা 35 years old, আমার ফাদার জাস্ট লাইক দ্যাট, উনি দিতে পারছেন না, তখন দায়িত্বটা আমার এসে পড়লো। এরপর পিতা দায়িত্ব না করুন, যার থেকে ঋণটা নিল সে আমার পিতা সকল সম্পত্তি করলো, সেটা মিতাক্ষরায় হোক কিংবা ইয়াতে হোক, সকল সম্পত্তি নিয়ে মামলা করলো। আমাদের অনেক মুসলিম সমাজ এখনো ফ্যামিলি থাকলেও পার্টিশন ডিড না করাতে কিংবা পার্টিশন স্যুট না করাতে এখনো কিন্তু থাকি কম না। আমাদের বাংলাদেশে অনেক মুসলিম সমাজে নিজস্ব সম্পত্তি পার্টিশন ডিড না হওয়ার দরুন আমরা বলতে পারি যে আমরা পার্টেড হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি, কিংবা পার্টিশন মামলা না হওয়াতে আমরা বলতে পারি না যে আমরা বিভক্ত হয়ে গেছি। টিল দেন আমরা অবিভক্ত, ধরেন আমার বাবার বিরুদ্ধে মামলা হলো, বাবা মারা গেল, মারা যাওয়ার পর ধরেন আমরা 3 ভাই সম্পত্তি, হ্যাঁ,
তখন আমাদের ওই সম্পত্তি যতটুকু পাচ্ছি অতটুকু আমার টাকাটা পরিশোধ করতে হবে। এই দায়িত্বটা আসতেছে তখন কিভাবে? ধর্মীয়, নৈতিক, আইনগত। যেহেতু আমাকে আইনের মাধ্যমে আমার থেকে টাকা আদায় করছে। কনসেপচুয়াল মনে রাখবেন, প্রথমে ধর্মীয় আলোচনা করেছি, তারপর আলোচনা করেছি ধর্মীয় এবং নৈতিক, এখন আলোচনা করছি ধর্মীয় নৈতিকের সাথে আইনগত। আইনগতভাবে যেহেতু জড়িয়ে গেছে, তাহলে আমার দায় কর্তব্য তিনটা পিলার উপরে, তিনটা ভিত্তির উপরে আমার উপরে এসে পড়ছে, এবং এই কারণে আমার যতটুকু সম্পদ আমি অর্জন করেছি আমার পিতার থেকে অতটুকুর উপর আমার ঋণটা পরিশোধ করতে পারতো। এই পয়েন্টটা ছিল পুত্রের দায় ও কর্তব্যটা কি। বলেন বুঝছেন কিনা? বলুন আবার পর। একটু তাড়াতাড়ি বলেন। এই পয়েন্টস নিয়ে কারো প্রশ্ন আছে? যেটা বললাম স্যার বুঝে। থ্যাংক ইউ। একটা জিনিস মনে রাখবেন, আমি সবার শেষে কোনটা আলোচনা বলেছি? পূর্ব ঋণ, মনে আছে? জি স্যার। এতক্ষণ যে ঋণটা আলোচনা করলাম মানে কি, এখন ঋণ করলে এখন মামলা হইল, ঠিক আছে? এতক্ষণ যেটা আলোচনা করলাম মানে ঋণ নিয়েছি, এখন ঋণের সাথে পাওনাদার মামলা করে ফেলবো। কেন সবার শেষে পূর্ব ঋণ আলোচনা করব সেটা আমি ওই সময় এসে বলবো। এরপর হচ্ছে বাটোয়ারা। বাটোয়ারা মানে কি বুঝছেন? বন্টন বুঝেন, বিভাজন বুঝেন? হ্যাঁ জি স্যার। মানে কি? ভাগ বাটোয়ারা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সকল সম্পত্তি নিয়ে ঋণ করলো, জয়েন্ট প্রপার্টি, অবিভক্ত। আমি কিন্তু একটু আগে আপনাদের সাথে পয়েন্টস নিয়ে আলোচনা করেছি, যদি কেউ ক্যাচ করতে পারেন ভেরি গুড, উত্তরটা দিতে পারবেন, আর না অসুবিধা না আমি বলবো। পূর্বে যদি পিতা ঋণ করে তাহলে কি পুত্র দায়ী হবে না? পূর্বে বাবার অনুভূতিতে কিংবা বুঝে না বুঝে অত কিছু করেন না, সবসময় চেষ্টা করেন যে আপনার সন্তানদের জন্য একটা ভালো ভবিষ্যতের জন্য কিছু রেখে যাওয়া, ঠিক না? তো এরকম করে যদি সবাই অব্যবহারিক যেত তাহলে আজকে হিন্দু আইন আমরা দূরে করতে আর কেউ কোনো সম্পদ পাইতো না। হ্যাঁ, তো অব্যবহারিক যুদ্ধ করেছে, ওটা ওখানে শেষ, ওটা পরিশোধের জন্য দায়ী সন্তানরা দায়ী না। আর অব্যবহারিক কোনো ঋণ নিচ্ছে ওনার জীবদ্দশায় মামলা করে, ওটা কোনো হেডেক না, ওটা কিভাবে দিবে না দিবে। কিন্তু যখন পুত্রের উপর এসে পড়বে, পুত্র এটা ওপেন চ্যালেঞ্জ করতে পারবে, ফোরাম ইজ ওপেন। আচ্ছা, তাহলে যেটা বললাম, বাটোয়ারার পূর্বে ঋণ করলে, বন্টনের পূর্বে ঋণ করলে, সেখানে যেহেতু আমরা মিতাক্ষরা দেখেছি জয়েন্ট ফ্যামিলি, উত্তরজীবী আছে, সবাই আছে, তার মানে এটা গ্রেটার ইন্টারেস্টে পড়ছে। এগুলো কিন্তু একটা তো মনে রাখবেন, আমাদের যে একটা চ্যাপ্টার আছে, এগুলো আসলে আজকে সামারির মতো বলা যায়। চ্যাপ্টারটার নাম কি? কর্তা, যৌথ পরিবারে কর্তার অবস্থান। হ্যাঁ, এইসব জায়গায় কিন্তু এইটার একটা অ্যানালিটিক্যাল পোর্শন আসবে, মানে সামারির ব্যাখ্যা হিসেবে আসবে এটা মনে হয়। আর বাটোয়ারার পূর্বে হলে যেহেতু পিতা আলাদা, সন্তান আলাদা, সন্তান নৈতিক কারণে বুঝি নাই, একটু কেউ বুঝিয়ে দিবেন ওনার প্রশ্নটা? সোহেল রানা ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। সরি ভাই, আমার কথা না, ওই যে আমার সেটটা বসতেছিল, ডিউটিতে ছিলাম। ওনার প্রশ্নটা যদি একটু বলতেন। প্রশ্ন না স্যার, উনি ডিউটিতে ছিলেন ওই জন্য। জি স্যার, আমার উনি প্রশ্ন কথা বলছিল স্যার। আমার সেটে, আমি পুলিশের লোক, আমাকে সেটে হচ্ছিল, আমি সেট বন্ধ করে দিলাম। আপনি মিউট করে দেন কাইন্ডলি ভাইয়া, তাহলে তো। আচ্ছা, তাহলে বাটোয়ারা কি ক্লিয়ার হয়েছে? বাটোয়ারা সামারিটা আবার বলি, যখন জয়েন্ট ফ্যামিলি পিতা
ঋণ করছেন তখন পিতা সহ যেহেতু আলাদা হয় নাই তখন সবাই দায়ী হবে। আর যখন পৃথক অংশীদারি ব্যবসায়ের মতো আর কি, অংশীদার যখন যৌথ হয়ে যাচ্ছে সকল অংশীদারের দায়ী হচ্ছে, যখন অংশীদার পৃথক হয়ে যাচ্ছে গিয়ে তখন পিতা লাইবিলিটির জন্য পুত্রকে দায়ী করা যায় না, পিতায় দায়ী থাকবে। এটা পিতা যদি অক্ষম থাকে, পিতা যদি দুর্বল থাকে, তখন পুত্র হয়তো আগ বাড়াই আসে মহানুভব দেখার জন্য। এরকম পৃথিবীতে যতজন যত বড় ব্যক্তি হয়েছে কিংবা বাংলাদেশে যত পয়সালা হয়েছে হক ভাবে পজিটিভ ভাবে, সবাই কিন্তু পিতা মাতার এসব দায়িত্ব পূরণ করে আসছে। দেখেন না ফেসবুকে লেখে পিতার জন্য খরচ করেছি, বলে কি মানে আমি খরচ করছি, এরকম বলা উচিত না। খরচ করার সৌভাগ্য হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এটা আচ্ছা, এরপরে আসি, আপনারা তো পড়েছেন না এই কন্ট্রাক্ট এই বছরে না, এই কন্ট্রাক্ট মনে আরিফ স্যার পড়ান মঙ্গলবার দিন। জি স্যার। উনি কি 25 পড়িয়েছেন সেকশন 25 পড়ছেন মনে হয়? জি স্যার। ভেরি গুড। তামাদি আইন, তামাদি তো বুঝছেন না, মানে কি লিমিটেশন ক্রস করে ফেলছে। এখানে প্রশ্ন হচ্ছে পিতার যে কোনো ঋণ, আমরা এখন কোন দিকে আসছি? আমরা আসছি এখন বারবার পিতা মারা গেল পিতার ঋণটা পুত্র পরিশোধ করতে বাধ্য কিনা, করলে কোন কোন ক্ষেত্রে বাধ্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ধর্মীয় আলোচনা করেছি, ধর্মীয় নৈতিকতা আলোচনা করেছি, ধর্মীয় নৈতিকতার পর সর্বশেষ আইনগত করেছি, এরপর বাটোয়ারার আগের অবস্থান করেছি, এরপর পিওরলি চলে আসছি আইনগত বিষয় নিয়ে। তামাদি আইনটা তামাদি হয়ে গেল গিয়া, হ্যাঁ, তামাদি আইন কি পরিশোধ করতে বাধ্য কিনা? সিম্পল আনসার, প্রাচীন হিন্দু আইনে তো কোনো লিমিটেশন অ্যাক্ট ছিল না। লিমিটেশন অ্যাক্ট হচ্ছে 1908, আর সনাতন হিন্দু আইন তো আজকের থেকে শত হাজার বছর পূর্বে, ওই সময় লিমিটেশন অ্যাক্ট ছিল না। প্রাচীন হিন্দু আইনে বলছে কি তামাদি বলতে কোনো কিছু নাই, যিনি ঋণ করেছেন ওনার টাকাটা পরিশোধ করে ফেলা হোক, হ্যাঁ। বাট যখন দেশের আইনটা আসলো মিউনিসিপাল ল, তখন 1908 লিমিটেশনে তখন বললো কি কোন আইনের নির্দিষ্ট ধারাবাহিকতায় যদি লিমিটেড পিতার ঋণ পুত্ররা পরিশোধ করতে আর বাধ্য না। কারণ কি, আপনি যখন মামলা করবেন, যে কোনো মামলার একটা প্যারাগ্রাফ থাকে কজ অফ অ্যাকশন, কারণ উদ্ভব কখন থেকে হয়েছে, হ্যাঁ। যে কোনো লয়ার ওইটা প্রথম যত সুন্দর করে সাজাইতে পারে ওই মামলাটা তত সুন্দর করে টিকে। ঠিক আপনি যখন বিবাদীর আইনজীবী হবেন, ওই মামলাটা ফার্স্ট ইনস্ট্যান্সে ফেলে দেওয়ার জন্য যদি চান, খারিজ করতে চান, প্রথম দেখবেন যে কি আপনি ওনার সর্বশেষ পয়েন্ট যেটা কজ অফ অ্যাকশন পয়েন্টটা, ওটা কি লিমিটেশন ক্রস করছে কিনা, আইনে যেভাবে বলে দেওয়া আছে একটা মামলা করার জন্য যত বছর লাগে সে লাগে। তো এখানের মধ্যে বলছে কি পিতৃ ঋণ পরিশোধ করার জন্য প্রাচীন হিন্দু আইনে লিমিটেশনটা কোনো ভূমিকা রাখে না। রাখবে কিভাবে, ওই সময় লিমিটেশন আইনটা পাস হয় নাই। এরপরে বললো কি পিতা যদি কোনো লিখিত রেখে যায় প্রমিসরি নোট, যেটা সেকশন 25 কন্ট্রাক্ট অ্যাক্ট, ওখানে দেখবেন আপনারা পড়বেন, কোন একটা ঋণ করার জন্য যদি পিতা লিখিত দিয়ে যায় কে কার পরে কি পরিশোধ করবে, কিভাবে পরিশোধ করবে, কোন সন্তান থেকে একটা এ জাতীয় যদি কোনো নোট রেখে যায়, তাহলে লিমিটেশন আইন দ্বারা বাড়িত হবে না। কারণ কি ওই নোটটাই ওখানে তো উল্লেখ থাকবে, আপনি যে কোনো সময় এরকম যদি লেখা থাকে, হ্যাঁ, ওই লিমিটেশন কন্ট্রাক্ট একটা আছে প্রভিশন, অনেক রকমের চুক্তি, তার মধ্যে এটা একটা চুক্তি যদি এরকম থাকে তাহলে তখন এটা আমাদের মধ্যে পড়ে না। যেমন আপনারা যদি কোনো সম্পত্তি কিনেন কিংবা কোনো জায়গা কিনেন, কোনো দলিল কিনেন, ওখানের মধ্যে লেখা থাকে কি কোনো রকমের ভুল ত্রুটি পাওয়া গেলে আপনার তলবে, মানে কি ক্রেতার তলবে আমি স্বয়ং কিংবা আমি বেঁচে না থাকলে আমার অলি ওয়ারিশগণ উত্তরাধিকারীগণ আপনাকে সংশোধনী দিতে বাধ্য, এরকম একটা লেখা থাকে। তার মানে এটা একটা দীর্ঘমেয়াদী একটা অপশনস পাওয়া যায়, সোজাভাবে দিতে না চাইলে অন্তত আদালতের মাধ্যমে আশ্রয় নেওয়া যায়, হ্যাঁ। ঠিক এখানের মধ্যে বলছে কি যদি ইফ পিতা কোনো প্রমিসরি কোনো অঙ্গীকারমূলক যদি কোনো একটা চুক্তি করে যায়, চুক্তির ধারাটা বলে দেওয়া নাই, কিন্তু আমি আপনাদেরকে বললাম এটা অনেকটা সেকশন 25 এর অনুবলে ওটা একটা ভিত্তি আছে যে যে কোনো সময় আমি মারা যাওয়ার পর আমার উত্তরাধিকার থেকে আপনারা আপনাদের টাকা আদায় করতে পারবেন। সে পরিশোধ করে দিল তো ভালো, সে পরিশোধ না করলেও সে পাবে। তাহলে যেহেতু একটা লং টার্ম একটা দিয়ে দিল, এই কারণে কি বলে, এই কারণে পিতার উপরে মানে কি পিতৃঋণের জন্য তামাদিতে পুত্ররা
ইয়া পাবে না, মানে কি এসকেপ হইতে পারবে না, পরিশোধ করতে পারবে। তামাদি আইন পিতার উপরে পিতার ঋণটাকে কি পরিশোধ করতে হবে, তামাদি হয়ে গেল। একটু বলেন, তামাদি আইনে তামাদি হয়ে গেল গিয়া যে ঋণ দিতে পরিশোধ করতে পারে, এটা আলোচনা করলাম। এটা একটু বলেন, বললে আমি পরবর্তী পয়েন্টসে যাব। আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার স্যার এখানে তামাদি আইন প্রয়োগ করা যাবে কোন ক্ষেত্রে বলছিলেন? যদি ধরেন আমি ঋণ করলাম, আপনার থেকে ঋণ করলাম, আমি কিছু দিলাম অথবা নাই বা দিলাম, সেটা ঋণ। আমি লিখিত দিলাম যে আমি দিতে পারলাম আমার জীবদ্দশায়, যদি দিতে নাও পারি তুমি আমার উত্তরাধিকার থেকে, তুমি করে বললাম মানে আপনি, তুমি না, লিখিত তুমি, মানে যে কোনো সময় আপনার সুবিধা মতো আপনি আদায় করে নিতে পারবেন, থ্রু লিটিগেশন, মামলা বলেন যেটা বলেন। এরকম লেখা থাকলে ওইসব ঋণ তামাদির মধ্যে পড়ে না, লিমিটেশনের মধ্যে পড়ে না, কারণ এটা তো ওপেন করে গেল গিয়া, যে কোনো সময় এটা আদায় করা যাবে। এটা এই জাতীয় কথাটা বললাম যে চুক্তি আইনের সেকশন 25-এ আছে। সেকশন 25টা পড়লেও এটা বুঝতে আপনার সুবিধা হবে। এটা বুঝেছেন? জি স্যার। জি স্যার। এবার দায়ভাগ এবং মিতাক সরার মধ্যে এটা সেকেন্ড লাস্ট, দায়ভাগ এবং মিতাক সরার এই লায়াবিলিটিসটা, মানে এটা দায়ভাগ তো বুঝছেন। দায়ভাগটা পিতা তো তার নিজের সম্পত্তি, তার পৈতৃক সম্পত্তি স্বেচ্ছায় দিতে পারতেছে, কারো কাছে জব্দি করতে হচ্ছে না। হ্যাঁ, ওটা পিতা পারতেছেন, পিতা বিরুদ্ধে মামলা করলো, পিতার সম্পত্তি থেকে এটা আদায় করতে পারতেছে। পুত্র যদি কিছু বাকি থাকে, পুত্র সেটা নৈতিকতার কারণে দিতেছে, মানে আমার পিতার জিনিসটা এখানে। বাট মিতাক্ষরায় কি হচ্ছে, মিতাক্ষরায় যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা যৌথ প্রপার্টি থেকে বের হয়ে আসতেছে না, ততক্ষণ সে যৌথ কনসেপ্টটাকে সে মেনে নিচ্ছে, ততক্ষণ সে যৌথ প্রপার্টিটাকে মেনে নিচ্ছে। ওই এটা ওরা মানে একটা প্রাউডনেস করে অনেক সময় জয়েন্ট ফ্যামিলিটা ওরা মেনে নেয়, মানে এটাকে ওরা এস্টাবলিশ করতে চায়, কারণ মিতাক্ষরার অন্যতম চরিত্র, এই চরিত্রকে কেউ সহজে ভাঙতে চায় না। সেই চরিত্রের মধ্যে পিতাও প্রধান হতে পারেন, কর্তাও প্রধান হতে পারেন, যে কোনো ম্যানেজার হইতে পারেন প্রধান। এরকম যদি ঋণ করে যায়, তাহলে পিতা যদি ঋণ করে যায়, সন্তানরা যতদিন তার ধর্মীয় কর্তব্য মনে করে ততদিন পর্যন্ত এটা দিতে বাধ্য, দিয়ে যায়, বাধ্য বলবো না, দিয়ে যায়। এখন প্রশ্ন আসছে, পাওনাদার মামলা করলো, পাওনাদার মামলার মধ্যে যদি পুত্রকে পার্টি করলো না, পিতাকে পার্টি করলো, পুত্রকে পক্ষ করলো না, পিতাকে পক্ষ করলো, পিতার বিরুদ্ধে ডিগ্রি পেল, পিতা পরিশোধ করতেছেন, পরিশোধ করতে 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 পিতা মারা গেলেন, এরপরে আসতেছেন কি ওনার টাকা কিছু অনাদায় রয়ে গেছে গিয়া। এখন অনাদায় হলে তাহলে কি পুত্ররা এখানের মধ্যে আসতেছেন? অনেক কেস ডিসিশনের মধ্যে বললো যে হ্যাঁ, পুত্ররা এখানের মধ্যে আসবেন। কারণটা কি, কর্তা পরিবারের জন্য ঋণ নিতে পারে, এটা মিতাক্ষরায় কর্তা মানে যিনি হেড, সেটা পিতা হইতে পারে, যে কেউ। যেমন আমাদের প্রিন্সিপাল স্যার যদি কোন রকমের ভালো কাজ করেন, স্টাফ আপনারা সহ, স্টুডেন্ট সহ, ফ্যাকাল্টি টিচার যারা আছে সবাই তার দায়িত্বটা নিবে। যেমন যে কোনো স্বাক্ষরে প্রিন্সিপালের স্বাক্ষরিস জানাব, এখানে সবার স্বাক্ষর আর লাগে না, প্রিন্সিপাল সেটা নোটিশ দেখ, সেটা ছুটির নোটিশ দেখ, যে কোনো নোটিশ দেখ। হ্যাঁ, আর যদি এখানের মধ্যে প্রিন্সিপাল যদি কোনো ভুল করে থাকেন, তাহলে সেটার দায়িত্ব ফুল প্রতিষ্ঠানকে নিতে হয়। আর প্রতিষ্ঠানের মধ্যে একজন পিয়নের অবস্থান যা, একজন সিনিয়র লেভেলও তার। ঠিক মিতাক্ষরার মধ্যে বলতেছে কি, পাওনাদার মামলা করলো অনলি ফর পিতার বিরুদ্ধে। বুঝার চেষ্টা করেন, পাওনাদার মামলা করলো পিতার বিরুদ্ধে। কোন পিতা? অবিভক্ত সম্পত্তির প্রধান, তার অবস্থানটা কি? অবিভক্ত সম্পত্তির কর্তা। পিতা যদি নর্মাল পিতা হয়ে থাকে, সেটা এখানে প্রশ্ন আসতেছে না।
সেই অভিযুক্ত সম্পত্তি প্রদান কর্তা হোক, ম্যানেজার হোক, যে কোনো ব্যক্তি ওনার বিরুদ্ধে মামলা করলো, মামলা পাওনাদার উইন করলো, উইন করার পর পিতা টাকা দিচ্ছেন, এরপর পিতা মারা গেলেন, কেউ না কেউ উত্তরজীবী হয়ে আসছেন, কেউ না কেউ উত্তরাধিকার হয়ে আসছেন। যেহেতু এসব ব্যক্তি আসার আগে একটা আইনের এমবার্গো ক্রিয়েট হয়ে গেছে গিয়ে টোটাল প্রপার্টির উপরে, তাহলে পরবর্তীতে যারা আসবে তারা আইনটাকে মান্য করবে। দ্যাট মিনস পাওনাদারের টাকাটা পরিশোধ করবে। এটা স্যারের বইয়ে 2 জায়গায় না 3 জায়গায় সুন্দর করে এটা ব্যাখ্যা করে দেওয়া আছে। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এই জন্য বলে কি পিতার মৃত্যুর পূর্বেও, পিতা মৃত্যুর পরেও মিতাক্ষরা আইনে পুত্র ধর্মীয় এবং নৈতিকতার কারণে পিতার ঋণ পরিশোধ করতে বাধ্য। আবার বলি, এটা মনে ব্রিজ নারায়ণের মামলার সিদ্ধান্ত মনে হয়, পিতা মারা যাক কিংবা পিতা মারা না যাক, বৃহত্তর পরিবার ইন্টারেস্টে পিতা স্ট্যাটাস যদি কর্তা হয়ে থাকে, পিতা স্ট্যাটাস যদি ওই পরিবারের বড় ম্যানেজার হয়ে থাকে, তার পরিবারের জন্য কোনো বোনাফাইডি সৎ উদ্দেশ্যে ঋণ করে গেল, ঋণ পরিশোধ করা না দরুন মারা গেল, সেটা যদি পুত্র হয়, সকল পুত্র পিতার ঋণটা ধর্মীয় কারণে হোক, নৈতিক কারণে হোক, মিতাক্ষরা আইনে সেটা পরিশোধ করতে বাধ্য। বাট দায়ভাগের মধ্যে বলছে কি নৈতিকতা, মনে রাখবেন, দায়ভাগের মধ্যে বলছে নৈতিকতা। নৈতিকতা শব্দটা কেন বলেছি? সম্পদ আসলে তখন নৈতিকতার বিষয়টা আসে, আর নৈতিকতার সাথে ধর্মীয় শব্দটা কোথায় আসলো? মিতাক্ষরার মধ্যে। যেহেতু পিতা ঋণ করেছেন আমাদের স্বার্থে, উনি ভোগ করতে পারেননি, আমরা এটা ভোগ করেছি, এবং এর ফলশ্রুতিতে আমার পিতার ঋণটা আমরা ধর্মকে এবং নৈতিকতামূলক পরিশোধ করতে বাধ্য। বুঝলে? এবার লাস্ট পয়েন্টটা আলোচনা করব। কোনো কনফিউশন থাকলে বলবেন, আর যদি কনফিউশন থাকেও বইয়ে এই পয়েন্টটা 2-3 জায়গার মধ্যে আছে। স্যার দায়ভাগার বিষয়টা যদি স্যার আরেকবার আলোচনা করতেন। দায়ভাগা ধরেন পিতার বিরুদ্ধে তো মামলা করতেছে, সম্পত্তি তো পিতার, আমার কাছে আসছে, আমার কাছে আসে নাই, কিন্তু মিতাক্ষরায় তো আমি তো অংশীদার হয়ে গেলাম না, পার্টনারশিপ বিজনেসের মতো। এর জন্য দায়িত্ব মিতাক্ষরার মধ্যে ওইটা ধর্মীয় দায়িত্ব, মিতাক্ষরার মধ্যে নৈতিকতার দায়িত্ব। দায়ভাগাটা হচ্ছে কি পিতার সম্পত্তি তো আমার কাছে এখনো আসে নাই, পিতার জীবদ্দশায় পিতার বিরুদ্ধে মামলা করলো, পিতা দিল, এরপর যদি কোনো অবশিষ্টাংশ অপরিশোধিত থাকে, তখন পুত্র হিসাবে আমার নৈতিক দায়িত্ব পিতার দায়টা পরিশোধ করে দেওয়া, যাতে পুনর্জন্ম উনি আবার গুড ওয়েল হিউম্যান বিং হিসেবে আমাদের কাছে ফেরত আসে। স্যার এই ক্ষেত্রে উত্তরাধিকার স্যার যদি আদায় না করে, পাওনাদার যদি মামলা করে, কারণ উনি তো সম্পত্তি রেখে গেছে ঋণ গ্রহীতা, সেক্ষেত্রে স্যার দিতে বাধ্য হবেন আইনত ভাবে? সিভিল মামলার বিষয় এখন ও যদি চিন্তা করে যে ওর বাবার ভাগ্যটা কেন পেন্ডিং থাকবে, ওরা যদি ধার্মিক রিলিজিয়াস পায়াস অব্লিগেশন বলে, মনে বইতে দেখবেন ডিএফ মুল্লার বইতে একটা শব্দ আছে পায়াস অব্লিগেশন। যদি তার কাছে আস্তিকতা থাকে, সে থিস্ট হয়ে থাকে, সে তো তার পিতার ভালোবাসা থাকলে তো করবে না। হ্যাঁ, কোন জায়গায় করবে না? যদি তার কাছে সন্দেহ হয় যে পিতাকে আদৌ ঋণ করেছিল কিনা, হ্যাঁ, মিতাক্ষরায় বোঝা যায়। মিতাক্ষরায় এই অ্যাকাউন্টস বইয়ের মতো অনেক সময় থাকে, ওই আমরা হাল খাতা করি না, ওরকম থাকে, যে কারণে নতুন কেউ জবাবদিহি করলে, জন্মগ্রহণ করলে সে অ্যাকাউন্টস চাইতে পারে, কেন কি করলো না করলো, এটা হ্যাঁ হিসাব চাইতে পারে। দায়ভাগের মধ্যে যদি দেখা যায় যে কি সন্দেহ হচ্ছে আমার পিতা মনে ঋণ করেনি, কোনো ডকুমেন্টস আছে কিনা, কোনো কিছু আছে কিনা। আমার ফাদার যখন কমিশনার ছিলেন এইখানে 77-এ, এরকম কিন্তু অনেক মানে এই মানে কি বলবো, মানে দিতে বাধ্য না। তখন তো ম্যাক্সিমাম মানুষ আদালতে যেত না। তখন হইলো কি, এই আশেপাশে সাক্ষীর মাধ্যমে এস্টাবলিশ হলো যে কি যিনি মারা গেছেন উনি ঋণ করে মারা গেছেন, বিধবাকে কিছু টাকা পরিশোধ করা হয়েছিল।
ঠিক আপনি যেটা বললেন, যদি উত্তরাধিকারীর দুইটা স্ট্যাটাস আমি বলি, যদি সে মনে করেন সন্দেহ হচ্ছে পিতা ঋণ করে নাই, সে মামলায় কন্টেস্ট করবে। আর যদি মনে হয় যে তার দেওয়ার ইচ্ছাই নাই, তাহলে কন্টেস্ট করে ফলাফল যেটা আসে। বুঝতে পারছেন আপনাকে আমি দুইভাবে বলেছি, একটা যদি সন্দেহ হয় সেটাও তো কন্টেস্ট করতেছে, সেটা স্ট্রংলি ডিফার। জি স্যার, বুঝতে পারছি। ব্যাপারটা স্যার দেয়া মানে ঋণ পরিশোধ করার ইন্টেনশনের উপর, পরিশোধ করা বা না করার ইন্টেনশনের উপর ম্যাটার করে আর কি। জন্য যত রকম বাহানা আছে সব করবে, ওগুলো আইন আদালতের বিষয়, সিভিল আদালতের বিষয়, এগুলি এখানে বিষয় না। সো এতটুকু পর্যন্ত বুঝতে সমস্যা হচ্ছে কোনো? এরপর লাস্ট পয়েন্টে যাব। মানে বললাম আমি লাস্ট পয়েন্টে টাচ করব। ঋণ, হ্যাঁ, প্রথম ঋণ একটা যেটা আলোচনা করেছিলাম, ওই সময় ঋণ করলাম, ঋণ পরিশোধ করতে পারিনি, মামলা হলো। এখন যেটা আলোচনা করলাম এটা করবো, এটার নাম হচ্ছে পূর্ব ঋণ। ইংলিশে বলে অ্যান্টিসিপেটেড ডেট অথবা ওল্ড প্রিসিডেন্ট ডেট। ঘটনা কিরকম? আমি ঋণ করলাম মহাজনের কাছে, আমি সম্পত্তি বন্ধক রাখলাম না। আমি কিন্তু একটা মনে রাখবেন, মহাজন কেন বলছি, এখনকার মতো তো সব শিডিউল ব্যাংকে না। ওই সময় প্রাচীন ভারত, ওই সময় যারা মারোয়ারি ছিলেন, শেঠ ছিলেন, কিংবা যারা টাকা ইনভেস্টমেন্ট করতো, হ্যাঁ, ওদের কাছে জায়গা দখল বন্ধক রাখতো কিংবা কাগজি বন্ধক রাখতো, এগুলি বন্ধক রাখতো। তো এরকম বন্ধক ছাড়া প্রথম আমি ঋণ নিলাম। ধরেন আছে এখানে, কে আছে এখন? মিস্টার তসিফ কি আছে এখানে? সবার নাম তো মনে নাই। ধরেন কেউ একজন আছে এখানের মধ্যে, হ্যাঁ, ওনার থেকে আমি প্রথম ঋণ নিলাম। ঋণের টাকা নিয়ে আমি, স্যারের বই এটা সুন্দর একটা উদাহরণ আছে, একজন 10,000 টাকা ঋণ নিল, তখন কোনো কিছু বন্ধক করে নাই, পরবর্তীতে এসে ওই ব্যক্তি হোক অথবা অন্য ব্যক্তি হোক বন্ধক করেছে। যেহেতু দুইটা ঘটনা, দুইটার সময় পৃথক, এই জন্য এটাকে পূর্ব ঋণ বলছে। কারো কাছে কি বদরুদ্দিন স্যারের বইটা আছে? আপনাদের কারো কাছে পূর্ব ঋণ একটা পয়েন্ট দেওয়া আছে না, উদাহরণ? জি স্যার। একটু পড়বেন একটু, তাহলে সবাই শুনুক যাদের কাছে বই নাই। জি স্যার, বলছি একটু কাইন্ডলি। ধরা যাক কোন যৌথ পরিবারের পিতা নিজের ব্যবহারের জন্য গয়ের নিকট হইতে 7,000 টাকা ঋণ লইলেন এবং পরবর্তীতে ঋণের সিকিউরিটি বাবদ গয়ের নিকট যৌথ পারিবারিক সম্পত্তি বন্ধক দিলেন। গৃহীত ঋণের টাকা তিনি নৈতিকতা বিরোধী কোনো কাজে ব্যয় করেননি। উক্ত বন্ধক পরিশোধের জন্য যৌথ পারিবারিক সম্পত্তিতে পিতা ও পুত্র উভয় স্বার্থ বা অংশ দায়ী, অর্থাৎ বন্ধক গ্রহীতা বন্ধকের টাকা আদায়ের জন্য যৌথ পারিবারিক সম্পত্তিতে পিতা ও পুত্র উভয়ের অংশ ক্রোক ও নিলাম জারি করিতে পারে। এখানে ঘটনা সময়ের দিক দিয়ে ঋণ গ্রহণ কার্যটি বন্ধক দানের পূর্বে সংঘটিত হইয়াছে। হ্যাঁ, মানে ঋণটা হয়েছে এক সময়, বন্ধক। আপনি একটু এটা ছবি, আপনাদের কি গ্রুপ আছে, নিজস্ব কোনো গ্রুপ আছে? জি স্যার। দিলে দিয়ে দিন, তাহলে সবাই বুঝাবে। এটা সামারিটা হচ্ছে কি, এর আগেরটা বলেছে কি সাথে সাথে ঋণ, সাথে সাথে মামলা কিংবা সাথে সাথে পরিশোধের প্রশ্ন আসলো। এখানে অনেক আছে না ভেরি গুড রিলেশন, আমার থেকে এখন ঋণ নিয়েছে, ঠিক আছে, এখন ঋণটা আমি তৎক্ষণাৎ আমি কোনো উইদাউট, এটা কি ব্যাংকের ভাষায় কি বলে, সিসি বলে? একজন ব্যাংকার আছে না আমাদের, একজন সম্মানিত ছাত্র, কি বলে এটাকে, বলে দিয়ে গেলাম, একটা সফট লোন যে অনেক সময় দেয়। ধরেন আমি কোনো জিম্মানত চাইলাম না, কোনো বন্ধক কিছু চাইলাম না, কিন্তু পরবর্তী যখন আমার প্রয়োজন হলো, তখন এটা আমার কাছে বন্ধক হোক কিংবা অন্যের নিকটে বন্ধক কিংবা অন্যের নিকটে বিক্রয় করে আমারটা পরিশোধ করতে হচ্ছে। এখানে পূর্ব ঋণ কেন বলতেছে? আমি অলরেডি একটা ঋণ নিয়ে ফেলছি, যত ঋণ হোক, আমার ঋণটা ছিল প্রথম ঋণ, এবং ওই সময় আমাকে কোনো বন্ধক দেওয়া হয় নাই, ওই সময় আমাকে কোনো জায়গা কিছু করা হয় নাই। যখন আমার পাওনা প্রসেস হয়ে পড়ছে, তখন আমাকে পরিশোধ করছে। পরিশোধ করার প্রশ্নটা আসছে যখন, হয় আমাকে বন্ধক দিচ্ছে অথবা থার্ড পার্টিকে বন্ধক দিচ্ছে, যাকে বন্ধক দেখ না কেন, একটা বন্ধক করে আমাকে টাকাটা দেওয়া হচ্ছে। যেহেতু দুইটা ঘটনা একই সময়ে হয়নি, দুইটা ঘটনা
দুই সময় হয়েছে জন্য শব্দটা পূর্ব ঋণ, মানে পূর্বে আগে ঋণ হয়েছে, পরবর্তীতে ইয়া হয়নি। পূর্ব ঋণের ক্ষেত্রে কি হয়, এখানে পুত্রকেও জড়িত করে ঋণের টাকাটা আদায় করা যায়। তিনটা ক্ষেত্রে যেটা ওখানের মধ্যে আছে, একটা হচ্ছে ঋণটা বৈধ ঋণ হইতে হবে, সেটা যৌথ পরিবারের প্রয়োজন হতে হবে, তারপরে কি বলে যে নৈতিক পরিপন্থী হইতে পারবে না, এবং পরবর্তী যেটা মর্টগেজ দিচ্ছে সেই মর্টগেজটা আসলে প্রথম ঋণ, যেটা পূর্বে প্রথম ঋণ করা হয়েছিল সেই ঋণটাকে অবমুক্ত করার জন্য। অবমুক্তকে ব্যাংকের ভাষায় কি বলে, এটাকে রিডেমশন বলে না কি বলে, মানে ক্লিয়ার করার জন্য ঋণটা করা হয়েছে। রিডেমশন এই জাতীয় কাইন্ড অফ, প্রাচীন ভারত মনে রিডেমশন ইউজ করতো না, কাইন্ড অফ আর কি। হ্যাঁ, মানে আমি একটু উদাহরণ দেওয়ার জন্য বললাম। এই জাতীয় জি জি দ্বিতীয় ঘটনাটা এক্সপ্লেইন করুন, আমি বুঝি নাই ভালোভাবে এটা। একটা হচ্ছে ঋণটা হইতে হবে বৈধ প্রয়োজনে, মানে এটা পার্সপেক্টিভ, প্রথমে ঋণটা নিবে স্যার, কিন্তু তখন কোনো জামানত বা কিছু হবে না। আপনার থেকে আমি ঋণ নিলাম, আপনার থেকে আমি ঋণ নিলাম, হ্যাঁ, আমি যদি সাথে সাথে মর্টগেজ দিলাম তাহলে তো আপনি ঋণদাতা হিসেবে তো আপনার একটা সেফটি থাকতো, ঠিক না? যে মানে আমার টাকার বিনিময়ে আমার কাছে কোন একটা খাতক কিংবা বড়, হ্যাঁ, এখানে ওই সময় এরকম দেওয়া হয়নি। পরবর্তীতে আপনাকে পরিশোধ করার জন্য ধরেন কোনো জায়গায় মর্টগেজ করা হলো, এটা আপনি পাওনাদার, এটা আপনার বরাবর হইতে পারে, কিন্তু ইমিডিয়েটলি আমি আবার যার থেকে টাকা পাইতে পারি তার থেকে হইতে পারে। এখানে মূল বিষয়টা কাকে দেওয়া হয়েছে এটা কোনো কথা না, কারণ হচ্ছে দুইটা জিনিস, ঋণ এবং বন্ধক দুইটা পৃথক সময় হয়েছে, তার মধ্যে ঋণটা পূর্বে হয়েছে। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর আমি ওই যিনি বললেন ওনার নামটা কি, আমি তোমাকে ধন্যবাদ দিতে ভুলে গেলাম, একটু যিনি রিডিং করলেন উদাহরণটা। বাবর, জহিরুদ্দিন বাবর। জহিরুদ্দিন বাবর, মুঘল সম্রাট। আপনি একটু কাইন্ডলি এই কোশ্চেনটা একটু শেয়ার করে দিন, হ্যাঁ, তাহলে উদাহরণটা দেখে বুঝবো। ওখানে কি বলছে, প্রথম 7,000 টাকা ঋণ করলো, তখন কিন্তু কি দেয় নাই, মর্টগেজ দিয়েছে, তখন মর্টগেজ দেয় নাই, বন্ধক দেয় নাই, কিংবা কোনো বিক্রয় করে টাকা দেয় নাই। দিল কোন সময়, পরবর্তীতে গিয়ে, পরবর্তীতে। তো পরবর্তীর জন্য দুইটা ঘটনা পৃথক সময় হয়েছে। আর ঋণটা কোন পারপাসে হইতে হবে, ঋণটা হইতে হবে বৈধ প্রয়োজনে, পরিবারের বৈধ প্রয়োজনে। ঋণটা হইতে কোনো নৈতিক বিরোধী হইতে পারবে, মানে এটা অব্যবহারিক হইতে পারবে না। আর ঋণটা বন্ধক, যে পরবর্তী বন্ধক দিল পূর্বের ঋণটাকে অবমুক্ত করার জন্য। এই আজকের জিনিসটা, আজকের ক্লাস এতটুকু। কোনো প্রশ্ন আছে? না স্যার। No question is very good question, which I like is. আর আপনাদেরকে না বললে খুব ভালো আসলে, রিয়েলি মানে স্মুথলি আমি একটা কনসেপচুয়ালি যে একটা মাথায় আসছিল আমি বলে ফেলতে পেরেছি। একটা বাধাগ্রস্ত হলে হয় কি জানেন, আপনাদের হয়, বুঝবেন, পরীক্ষার হলে বলেন যে বলেন এই মানে কি একটা থিম নিয়ে আমার প্রশ্নের সাজানোটাকে আপনারা বুঝেন সব সময়, আমি কিভাবে চেইনটা মেনটেন করি, এইভাবে একটার সাথে একটা কানেকশন রেখে এলোমেলো না করে, এটাকে আপনারা কি বুঝতে পারেন যারা নোট করেন? জি স্যার। অথবা আপনারা দেখবেন মানে আমি একটা কানেকশন মেনটেন করে বলি যাতে পরবর্তীতে যদি কোনো পড়া পড়েন পূর্বে পড়াটা যাতে ধরতে পারেন। নেক্সট থেকে যেটা বলছি, এই আমাদের ডিরেক্ট ক্লাস কখন থেকে শুরু হতে পারে বলতে পারবেন? এটা কিছু বলেছে? আপনারা কি ছাত্রের সাথে আলোচনা করেছেন? এরকম কোনো কি আইডিয়া দিয়েছে? স্যার ওটা বিশ্ববিদ্যালয় থেকে যখন নির্দেশ আসবে তখন স্যারেরা বলছে মানে নিজেদের ওই যে টিকা নিশ্চিত করার পর। না না, আমি কেন বলছি জানেন, আমি বলি আপনাকে কেন বলছি, একটু আমাকে কোঅপারেট করবেন। এই চ্যাপ্টার গুলো আসলে থিওরিটিক্যাল চ্যাপ্টার, মানে থিওরি বুঝেন, এখানে প্রশ্নের কোনোদিন শেষ হবে না কারো। যেমন একটা জায়গা আছে সলিড জায়গা, ওখানে চাইলে যে কেউ মামলা করে দিতে পারে, যে কেউ দাবি করে, হ্যাঁ, তাহলে কি মামলা হবে না কেউ বলতে পারবে? প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বিষয়, যদি একরকম হয় তাহলে আমি একরকম পড়া স্টাডিটা করব, আর না হলে হয়তো ওই ধরেন দুইটা ক্লাসে শেষ হয়, তিনটা ক্লাসে শেষ হয়, ওরকম করে শেষ করব। আর আপনাদের পড়াটা আপনারা চালিয়ে নিয়ে যাবেন, হ্যাঁ, আপনাদের পড়াটা আপনারা চালিয়ে নিয়ে যাবেন। ভালো থাকবেন। সো এনিথিং মোর টুডে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া রাখবেন আমার জন্য, আপনারা ভালো থাকবেন।
ইনশাআল্লাহ আগামী ইয়াতে দেখা ইনশাআল্লাহ হবে। স্যার। করে নিবেন সবাই। আর জি মিস্টার স্যার, আপনিও জহিরুদ্দিন ভালো বাবর থাকবেন স্যার। আপনি আছেন? মিস্টার হ্যাঁ অবশ্যই মিস্টার, আপনি কি ইয়া নাকি তসিফ নাকি? না স্যার, আহসানুল হক সৌরভ। আহসান সুমন, ও আচ্ছা ভেরি গুড। সৌরভ স্যার। আচ্ছা ইয়া আছেন মিস্টার জহিরুদ্দিন বললেন না আপনি? জি স্যার। মেনি মেনি থ্যাঙ্কস। এই একটু ওটা দিয়ে দিলে আপনি এক কাজ করুন না, পারবেন পূর্ব ঋণটা টপিকসটাকে দিয়ে দিতে পারবেন ওখানে? কোনো কষ্ট হবে? আমার বই দিতে, কিন্তু আমার বই কেউ পড়তে পারবে না, ওখানে লাল কালো নীল দাগ সে স্টুডেন্ট লাইফে এমন ভাবে এখানে মার্কিং করা। জি স্যার। আমার মেসেজ তো দুজন, আমরা তো একসাথে লেখাপড়া করতাম, উনি তো প্রিমিয়ারে আছেন লেকচার হিসেবে, এই বই আপনারা পড়তেই পারবেন না এখানের মধ্যে, এই জন্য একটু শেয়ার করে দিন উইশ। এবং ভালো লাগলো আজকে আপনারা আমাকে খুব একটা সুন্দর একটা সময় দিলেন এখানে, আপনাদের জন্য আমার একটা সুভাষিস থাকলো। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।